হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কেসে কখন কোন দিন কি হয় সেটা তোমাদের জানাবো। কোর্ট থেকে ফিরলাম তো প্রচুর গরম। এই গরমে সবাইকে বাইরে বেরোতে মানে বারণই করছে। কেউ বাইরে খুব দরকার না হলে বেরোচ্ছে না। তো আমার যেহেতু বাধ্যবাধকতা, আমাকে যেতেই হবে। যারা কেসটা যে করেছে, যেমন শ্বশুরমশাই অসিত কুমার বিশ্বাস, তিনি এখন হয়তো মহা আনন্দে এসির হাওয়াতে ফুরফুরেভাবে হাওয়া খাচ্ছেন। তারা কিন্তু মহা আনন্দে দিন কাটাচ্ছে, কিন্তু আমাকে এই গরমে এই রোদে কোর্টে আমাকে দৌড়াতে হচ্ছে। তো এবার কোর্টে কি হলো, অসিত কুমার বিশ্বাস, আমার শাশুড়িমার নামটাও বলে দিই, নমিতা বিশ্বাস, আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে আশিস বিশ্বাস। ঠিক আছে, এই তিন রত্ন আমার জীবনটাকে এইভাবে নষ্ট করে দিয়ে ওরা এখন ফুর্তিতে গা ভাসিয়ে এসির হাওয়া খাচ্ছে কোথায় বসে, সেটা ওরাই জানে ভালো। ওরা কিন্তু ফোন করে আমি তো পাড়ায় গিয়েছিলাম, পাড়ায় ফোন করে করে কিন্তু ওনারা যোগাযোগ করেন, কথা বলেন সবার সঙ্গে যে আমরা শ্বশুরমশাই কেস করেছেন, পিটিশনার আর ডিফেন্ডেন্ট আর কি। আমার এক নম্বর ডিফেন্ডেন্ট হচ্ছে আমার হাজব্যান্ড, আর 2 নম্বর হচ্ছে আমি। তো ওই পিটিশনার ডিফেন্ডেন্টের কাছে এখন হাওয়া খাচ্ছে বসে। তো আমি শ্বশুরমশাইয়ের কেসে আমি বলেছিলাম 12 তারিখে ডেট ছিল, 12/4 ডেট ছিল। আর আমার এটা যেহেতু সাক্ষী স্টেজ চলছে, তো জাজও বুঝতে পারছে এটা অনেকদিন থেকে ওরা টেনে জিয়ে নিয়ে চলছে। জাজ বুঝতে পেরে জাজ কী করেছিলেন যে 12 তারিখের পর একই মাসে 2টো ডেট ফেলে দিয়েছিলেন। যে 12 তারিখের পর আমি বলেছিলাম যে 2টো ডেট পড়বে, আর 2টো ডেটে কি হয় আমি তোমাদের জানাবো। তো 12 তারিখের পর আজকে 26 তারিখের ডেটটা ছিল। তো এই ডেট নিয়েও কিন্তু যে অনেস্ট উকিলের দল একটা ভালোই খেলা খেললেন। ওরা তো হ্যাঁ, তার আগে বলে দিই, আমার ডিভি কেস যেটা ছিল, মানে আমি শ্বশুরমশাই কেস করার পর যেটা করছি, সেখানেও কিন্তু সাক্ষী স্টেজই চলছে। তো সেটা ছিল ডেটটা 22 তারিখ, 22শে এপ্রিল সাক্ষীর ডেট ছিল। তো এই যে আমার নতুন ম্যাডাম, মানে নতুন জাজ যে এসছেন, এনার আসার পরে একবারও মানে সাক্ষীটা হতে দেননি। মানে লং ডেট নিয়ে ওরা খালি খেলে বেরিয়ে যাচ্ছে। মুডে রয়েছেন, ছেলের কাছে রয়েছেন, ছেলের রক্ষিতার কাছে হয়তো রয়েছেন। তো ওই জন্য এখন যেহেতু ওনারা আসতে পারছেন না, আর বাড়ি ছেড়ে পালিয়েছে, সেটা তো আমি আগেও বলেছি, বাড়ি বিক্রি করার এখন চেষ্টা করছে। তো সে কেসের বাড়ি কে কিনবে জানি না, যে কিনবে সেও ফেসে যাবে, তার কাকে বিক্রি করে সেটাও দেখবো, আর কে কিনবে তখন আমি সেটা জানাবো। তো যে আমার ডিভি কেসে 22 তারিখে কিন্তু ওদের সাক্ষী করার একদম ইচ্ছা ছিল না। তার আগের ডেটে ওরা একটা পিটিশন জমা দিয়েছিলেন, টাইম পিটিশন জমা দিয়েছেন। আবার এই ডেটও 22 তারিখে এসেও ওনাদের যে লয়ার, মানে যে মহিলা লয়ার, উনি তো বসে হরিনাম করে যাচ্ছেন, গান গেয়েই যাচ্ছেন। ওনারা তো জানেন যে আমাদের তো পিটিশন এটা জমা দেওয়া হবে, আজকে তো আমাদের সাক্ষী হবে না, মনের সুখে উনি গান করে যাচ্ছেন। তারপরে যখন মানে ওদের যে সিনিয়র লয়ার এলেন, বাচ্চা কাচ্চা যারা থাকে তারা সবাই এসে পিটিশন জমা দিল, তখন কিন্তু জাজ বললেন যে না, আজকেই সাক্ষী করতে হবে, আপনাদের দরকার হলে, বলছে উনি উঠতে পারছেন না, সিনিয়র যে উনি উঠতে পারছেন না, পায়ে ব্যথা, কষ্ট, উনি আজকে সাক্ষী নিতে পারবেন না। তো ওটা শোনার পরও জাজ বললেন যে না, আজকেই করতে হবে, আমি 1:30টা টাইম দিচ্ছি, 1:30টার মধ্যে আপনারা রেডি হয়ে আসুন। তো এবার যে হরির নাম করছে সে তো সে এখন হঠাৎই তারা একটা ভাবলো যে না, সাক্ষী করতে হবে, সাক্ষীর জন্য তো তারা রেডি ছিল না, হরির নাম মহানন্দে করছিল। হরির নাম করবে না কেন? যাদের মেয়েদের জীবন নষ্ট করে, যাদের ব্যবসা করে খেতে হয়, যাদের পেট চালাতে হয়, তাদের হরির নাম করে একটুখানি পাপটাকে ধুয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কারণ হরি এসে কানে কানে বলে দিয়ে গেছেন যে আপনি যত পাপই করুন না কেন, হরি নাম করবেন, সব রিমুভ হয়ে যাবে, আপনার পাপ সমস্ত আপনার জীবন থেকে রিমুভ করে দেবো আমি, এই দায়িত্বটা আমি নিচ্ছি। সেটা হরি ওনার কানে এসে বলে গেছেন, তাই জন্য ওনারা হরিনাম, এই ধরনের লোকরা হরিনাম করতেই হয় তাদের। তো পজিটিভ এনার্জি ওদের মধ্যে আসুক, ভালো, আসা তো ভালোই। আমিও চাইবো যে সবাই হরিনাম করুক, সবাই ঠাকুরের নাম করুক, সবাই ধার্মিক হোক, ধর্মপথে থাকুক, সেটাই তো আমি চাই। তো যাই হোক, তো ওই কেসে ওইভাবে ওরা সাক্ষীটা করলো। মানে প্রথমত সিনিয়র উনি করলেন, প্রশ্ন উত্তর যেমন করলেন। তারপরে যিনি হরিনাম করছিলেন তিনি তো একদমভাবে মেন্টালি মানে একদম প্রস্তুত ছিলেন না, তিনি হরিভজনে তিনি মন দিয়েছিলেন। তিনি তখন কি রেগে
রেগে মেগে গিয়ে আমাকে প্রশ্ন করে আমাকে উল্টে আমার উপর দোষারোপ করছে যে তুমি ভালো করে মুখস্থ করে আসো, তুমি কেন ডেট বলতে পারছো না। যেন সেই কলতলায় সে বউরা যেমন ঝগড়া করে না, সেরকমভাবে মানে আমাকে সাক্ষী শুরুতেই আমার সঙ্গে মানে ওরকম চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে। যেমন কলতলা কালচার বলে না, সেই কলতলার ওখানে যেমন বউরা ঝগড়া করে সেরকম আরম্ভ করে দিয়েছে। বলছে তুমি রেডি হয়ে আসো। আমি তখন বলতে পারছি না জাজের সামনে যে আমি তো রেডি আছি, আর আমি তো বলছি আমি তো রেডি আছি। ওনারাই রেডি ছিলেন না, উনিই রেডি হয়ে আসতে পারেননি, সেই জন্য একটা টাইম চাই, সেটা আপনি ভালোভাবে বলুন। চিৎকার করে আমার উপর কী লাভ আছে? যে আপনি তো সাক্ষী হবে বলে রেডি ছিলেন না, তাই আপনি চলে যান, আবার ভালো করে প্র্যাকটিস করে আসুন। আপনার যত মাস আপনার টাইম লাগে, আপনার হয়তো একটু বেশি টাইম লাগবে, নিন, অনেক অনেক টাইম নিন, নিয়ে ভালোভাবে তৈরি হয়ে আসুন, যেন তৈরিতে কোনো একটুখানি যেন ফাঁক না থেকে যায়। একটু বেশি টাইম পেলে আপনি ভালোভাবে তৈরি হতে পারবেন। তৈরি হয়ে তারপরে আসুন আপনাকে প্রশ্ন করার জন্য, আমাকে প্রশ্ন করার ঘন্টার পর ঘন্টা। কাজে আমার উপর চিৎকার করে তো কোনো লাভ নেই। তো ওই দিন ওনারা ওই সাক্ষী ওইভাবেই করলেন। তবে আমি এখন যেটা আমি বলছি যে এই যে সিনিয়র লয়ার আমাকে এত দিন ধরে, এত বছর ধরে আমাকে কিন্তু ডেটের পর ডেট আমাকে কিন্তু কোশ্চেন করেই যাচ্ছে, তবু কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে একটা লয়ারই আমাকে কোশ্চেনটা করছে, বা আমার হাজব্যান্ডের হয়ে যে লয়ার করছে সে অনেক আজে বাজে কথা বলেছে, কিন্তু তার মধ্যেও কোশ্চেন অ্যান্সারের মধ্যেও একটা যেন বোঝা যায় না একটা লয়ার হয়ে অ্যাজ এ লয়ারই আমাকে কোশ্চেন করছেন। কিন্তু ইনি যে এই যে ভদ্রমহিলা হরিনাম করছেন, এনার কোশ্চেনের ধরন শুনে যদি আমি ভিডিও করে তোমাদের শোনাতে পারতাম বা দেখাতে পারতাম তাহলে কতই না ভালো হতো। যে ওটা কোনো লয়ারের মুখ থেকে ওরকম কথা বেরোচ্ছে, সাউন্ড বেরোচ্ছে, নাকি কোনো কলতলায় ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, সেটা তোমরা না বন্ধুরা বুঝতে পারবে না। তো যাই, সাক্ষী কি করবে, ওই একই কোশ্চেন তো হচ্ছে। যে যা তিনি নিজে বলছেন যে 3 পাতার পিটিশনের মধ্যে 4-5 পাতা তো আপনাদের সাক্ষী হয়ে গেল, আর কত সাক্ষী করবেন? এর আগে যিনি যাচ্ছিলেন তিনিও বলছেন যে আপনারা কত কোশ্চেন করবেন, আর ও কত উত্তর দেবে, আমি কত টাইপ করে আমি করবো। তাহলে বন্ধুরা বুঝতে পারছো কী ধরনের হ্যারাসমেন্ট করছে, একটু টাকা বেশি করে খাচ্ছে বলে। যেহেতু আমার হাজব্যান্ডের ওদের থেকে টাকাটা চুষে খাচ্ছে, ওই জন্য এখানে আমাকে এইভাবে ততটাই হ্যারাসমেন্টটা করছে। তো যাই হোক, আমার হাজব্যান্ডও টাকা দিয়ে খুশি যে আমি অনেক অনেক টাকা দেবো, আপনি আরও বেশি করে হ্যারাসমেন্ট করুন। জানি ওর এই নেচার, ও যখন যাকে ভোগ করা হয়ে যায়, যখন ফেলে দেয় আবার নতুন কাউকে ধরে, তখন তার প্রতি ওরকমই তার চলে আসে যে আপনি একে যত খুশি, এবারে আমার থেকে ভোগ করা হয়ে গেছে, আমার তো এর থেকে আর কিছু পাওয়ার নেই, এবারে আপনাকে সেই কুকুরদের যেমন লেলিয়ে দেয় না পিছনে, যে যা এবার খা কামড়ে, সেই ধরনেরই আমাকে করেছে। করুক, এটা তো ওর মানে হাজব্যান্ড হিসেবে এটাই ওর মানে করা উচিত। সবার হাজব্যান্ড যেমন কি করে ওয়াইফকে, সবার হাজব্যান্ডকে যেমন দেখি যে বিয়ের পর কি করে তাকে বেস্ট জায়গায় মানে বেস্ট রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে, বেস্ট তাকে খাওয়া দাওয়া করাবে, বেস্ট জামা কাপড় পরাবে, সবচেয়ে বেস্ট একটা লাইফ দেবে। তো আমার হাজব্যান্ডও কিন্তু সবসময় আমার জন্য বেস্টটাকেই আমার জন্য রেখেছে। মানে হাওড়া কোর্টের যে সবচেয়ে বেস্ট লয়ার, যে বেস্ট চিটিংবাজ লয়ার, সেই বেস্ট চিটিংবাজকে আমার পিছনে লাগিয়ে দিয়েছে। ও কিন্তু কোনো এলাফেলা কোনো সৎ কোনো লয়ারকে দেয়নি, ও কিন্তু যে বেস্ট লয়ার, ও কিন্তু কোনো মানে আলঝাল কোনো লয়ারকে লাগায়নি। যে কিন্তু এই চিটিংবাজিতে বেস্ট, সেই বেস্ট চিটিংবাজ লয়ারকে আমার পিছনে লাগিয়েছে। তো মানে ও যখন কেস করতে আসে তখনও কিন্তু আমার হাতে রান্না করে খাবারই কিন্তু ও খেয়ে আসে। আর ও যে ব্যাগ নিয়ে আসে, সেই ব্যাগটা কিন্তু আমারই গুছিয়ে দেওয়া ব্যাগটাকে, যে ট্রলি ব্যাগটা নিয়ে ও কেস করতে আসে, সেই ট্রলি ব্যাগটাও কিন্তু আমারই গুছিয়ে দেওয়া থাকে। রাত্রিবেলা তখন খাওয়া দাওয়ার পর হঠাৎ করে ব্যাগ গুছিয়ে চলে আসে। যাক গিয়ে সেসব কথা আমি বলছি না, কিন্তু ওই ডিবি কেসে এইভাবে আমাকে ওখানে হ্যারাসমেন্ট হয়ে গেল। আর এই যে 22 তারিখে যে ডেটটা, এই 26 তারিখে মানে আজকে যে ডেটটা ছিল, সেই ডেটটা ওনারা কি করেছে সেটা আমি তো অনেক সকাল সকাল আমি কোর্টে গিয়ে বসে থাকি, কাজে সব কিছু আমি দেখতে পারি, মানে কার সঙ্গে কীভাবে সেটিং হচ্ছে কি না হচ্ছে। তো ওখানে গিয়ে ওনারা বলছেন যে 26 তারিখে যে ডেট ছিল, 26/4 আজকের ডেট, সেটা নাকি এত বড় লয়ার হয়েও ওরা কিন্তু জানতেই পারেননি যে আজকে ডেট আছে। ওরা জানতো যে মে মাসে ডেট পড়েছে, 26 তারিখের ডেটটা কিন্তু ওরা জানতোই না। এবার দেখো বন্ধুরা, ওরা ডেট জানতো না, কিন্তু ওরা 10টার আগে মানে সকাল সকাল দুগ্গা করে কোর্টে যখন ওপেন হয়েছে, যখন জাজ এসে বসেনও নি, জাজ ওনার রুমেই রয়েছেন, তখনই এসে হাজিরা দিয়ে দিয়েছেন ওদের জমা।
ওরা কিন্তু ডেট জানতো না, কিন্তু হাজিরাটা কিন্তু আগে আগে দিয়ে দিয়েছে। বন্ধুরা আবার চিন্তা করে দেখো, হ্যাঁ, কতটা বড় লয়ার। তো ওরা ওদের হাজিরা দিয়ে দিয়েছে, আমি তো সামনে বসে আছি। আমার হাজিরা তো অনেক পরে আমি অন্য জায়গা থেকে ম্যানেজ করে এনে দিলাম। আমার লয়ার তো সেই 11:30 বাজে তখনও আসছে না, আমি অন্য জায়গা থেকে ম্যানেজ করে এসে ওই হাজিরাটা লিখিয়ে নিয়ে আমি জমা দিয়েছি, ঠিক আছে। নাহলে আমি বসে থাকতাম আর আমার ওখানে অ্যাবসেন্টই হয়ে যেত। তো আমি এরকম যখনই আমার লয়ার লেট করে আমি অন্য জায়গা থেকে হাজিরা ম্যানেজ করে এনে আমি কোর্টে সাবমিট করি। এইভাবে আমি টেনে মেনে চলছি কেসটাকে। যাদের কাছে উনি বলেন ওদের প্রত্যেকটা লয়ার ছিল, মানে হাজব্যান্ডের হয়ে যে লয়ার দাঁড়িয়েছে বা যে শ্বশুরমশাইয়ের যে লয়ার দাঁড়িয়েছে বা তাদের যত জুনিয়র বাচ্চা কাচ্চা যে খাতা বই নিয়ে দৌড়াদৌড়ি করে কি সব কিছু করে, ওদের সবাই কোর্টের মধ্যে হাজির। ওদের হাজিরাও জমা হয়ে গেছে 10টার আগে, 10টার সময় ওদের হাজিরা জমা হয়ে গেছে। এদিকে বলছে ওরা ডেট জানতো না 26 তারিখে, কেননা ওরা এমনই একটা করেছিল যে মানে মে মাসের ডেটটাকে দেখাচ্ছিল, যাতে আমি মে মাসের ডেটটা দেখে যদি আমি মে মাসে যেতাম, এই 26 তারিখে আজকে না যেতাম, তাহলে কিন্তু আজকের দিনে আমাকে ওরা অ্যাবসেন্ট করে দিত। কিন্তু যেহেতু আমাকে কোর্ট থেকে মানে যেই ডেটটা হয়ে যায়, যেই কোর্টের দিনটা, সেই কোর্টেই কিন্তু আমাকে জাজ বলে দেন, জাজ বা ম্যাডাম উনি বলে দেন যে তোমার নেক্সট ডেট অমুক তারিখে আছে, ঠিক আছে। আমি ওইখানে কোর্ট থেকেও শুনে নিই কোন ডেট বলছে, আর আমি কিন্তু ই কোর্ট সার্ভিসও দেখি। আমি কিন্তু শুধু ই কোর্টের উপর ভরসা করে চলি না, শুধু ই কোর্ট সার্ভিসে ওরা দেখিয়েছে যে মে মাসের ডেট আছে, কিন্তু আমাকে আমাকে বলে দেওয়া হয়েছিল যে 26 তারিখে ডেট আছে, 26 এপ্রিল। এবার আমি সেটা ওই জন্য আমি যেহেতু আমার ডিবি কেস ছিল মাঝখানে, আমি গিয়ে আমি ওই কনফিউশন দূর করার জন্য আমি গিয়ে জিজ্ঞাসা করেছি যে 26 তারিখে আছে না মে মাসে আছে, এপ্রিলে আছে না মেতে আছে। তখন বললো না 26 তারিখেই আছে। তো 26 তারিখে আছে, তাহলে ই কোর্টে ওটা কেন দেখাচ্ছে? তখন বলছে যে না, ই কোর্টটা আপডেট করা হয়নি ওটা। তারপর আমি দেখলাম যে ই কোর্টে 26ই দেখাচ্ছে, ই কোর্টে এখনও কিন্তু 26 তারিখই দেখাচ্ছে সিভিল কেসটা। তো আমি যদি বন্ধুরা আজকে 26 তারিখে আমি না যেতাম, আমি মে মাসের দিকে বসে থাকতাম তাকিয়ে, তাহলে কিন্তু ওরা তো যথারীতি সব কিছু জমা টমা দিয়েছে, সবাই এসে হাজির হয়ে গেছে, ওরা তাহলে বলতো যে ওরা আমাকে অ্যাবসেন্ট করে দিত। আর যেহেতু আমি চলে গেছি, তখন ওরা গল্পটা চেঞ্জ করে নিয়ে বললো 26 তারিখে ডেট ছিল, এটা নাকি ওরা জানেই না, ওরা জানতো যে মে মাসে নাকি ডেট পড়েছে। তো এই সমস্ত খেলাগুলো চলছে। আমি বলেছিলাম যে যা হবে না হবে সব আপডেট দেবো। তো আজকে কিছুই হয়নি, আজকে কোনো সাক্ষী হয়নি, সাক্ষী সেই মে মাসে ওই ডেটটাই পড়েছে। আর এই ডেটের মধ্যে আমি যেহেতু চেষ্টা করছি বারবার যে আমার যে কোনো কথা আমি জাজের কাছে বলা, আমি কোর্টকে জানানো, প্রথম থেকে লয়াররা এক একটা আমার সর্বনাশ করে গেছে। কোর্টটা আমার কেসটা, আমার লয়াররা কেস আমার হাতে নিয়ে আমার কেসের ক্ষতি করে গেছে। সেই ক্ষতিগুলো এখন এসে আমরা জানতে পারছি। কোথায় কি জমা দেওয়ার ব্যাপার সেটা জমা দেয়নি, কোথায় কি লেখার ব্যাপার সেটা কিছু জমা দেয়নি, অ্যাসেট লাইবিলিটিস এগুলো জমা দিতে হয়, কিছু করেনি। বড় লয়ার কিন্তু ইনি কিন্তু বড় লয়ার কোর্টের, কিন্তু তারা কিন্তু এসব করেনি। তো সেইগুলো এখন এই পর্যায়ে এসে আমি বুঝতে পারছি যে আমার আগের লয়ারগুলো এক একটা লয়ার এক একটা সময় এরমভাবে করেছেন, ব্যবসা করে গেছেন, ঠিক আছে, নিজেদের সেই যে করেছেন বা এখনো যেগুলো করছেন, এখনকার যে লয়ার যেগুলো করবেন সেগুলো আমি এখন বুঝতে পারবো না। সেগুলো যখন কেস শেষ হয়ে যাবে তখন আমি গিয়ে বুঝতে পারবো যে আমার লয়ার এই ক্ষতি করেছে। আমি ঠিক করে নিয়েছি যে আমি যা বলার আমি কোর্টকে আমি জানাবো, আমার যেটা বলার দরকার হয় আমি ডাইরেক্ট কোর্টকে জানাবো। আজকেও আমি জাজের সামনে দাঁড়িয়ে যখন বলতে যাচ্ছি, তখন ওদের যে গ্যাংটা দাঁড়িয়ে রয়েছে, ভাড়া করা গ্যাং, সেই গ্যাংয়ের ওরা আমাকে সামনে দাঁড়াতেই দিচ্ছে না। মানে সামনে যে দাঁড়াবো, আমার কেস নাম্বারটা বলছে 585, আমার কেস নাম্বারটা বলছে 585, তখন তো আমি পাশে দাঁড়াবো, আমার লয়ারের পাশে আমি দাঁড়িয়ে আছি, যা বলার আমি আমার লয়ারকে বলছি বা জাজকে বলছি। ওদের মনে টেনশন হচ্ছে যে আমি জাজকে যেন কিছু না বলে দিই, জাজকে বলে তো জাজ ডাইরেক্ট আমার থেকে শুনতে পেয়ে যাবে। ওই জন্য ওরা খালি আমাকে সরানোর জন্য মানে যা নয় তাই করছে। এখানে দাঁড়াচ্ছেন কেন, ওখানে পিছনে একজন বসে আছে, তার গায়ের উপর কি উঠে পড়বে না? আমি কোনো গায়ে উঠিনি, কিছুই নেই, সে অনেকটা ডিস্টেন্সে পিছনে বেঞ্চে বসে আছে আর আমি সামনে দাঁড়িয়ে আছি। কোর্টের মধ্যে তো প্রচুর ভিড়। আমি বললাম একজনকে যে আমি কোর্টের মধ্যে এত ভিড়, আমি যেখানেই দাঁড়াবো কারো না কারোর সামনেই আমাকে দাঁড়াতে হবে, বা কেউ বসে থাকলে তার সামনেই আমাকে দাঁড়াতে হবে। তো যখন আমার কেসটা হচ্ছে আমি কেন দাঁড়াবো না? আপনারা কিসের ভয় পাচ্ছেন? এত আমি জাজকে বলে দেবো সেই ভয় পাচ্ছেন? সেই ভয় পেয়ে ওনারা ওইভাবে ঘেউ ঘেউ করছে। আর আমার কাছে কোনো বিস্কুটও নেই যে বিস্কুটটা মুখে দিয়ে গুঁজে দেবো, দিয়ে মুখটা বন্ধ করবো, সেটাও আমি করতে পারছি না জাজের সামনে। তো ওইভাবে আমাকে জাজের সামনে মোটে দাঁড়াতে দিচ্ছে না, যে আমি দাঁড়িয়ে যেন কিছু না বলে ফেলি, সেটাই ওদের ভয়। কারণ আমাকে তো আর পারচেস করতে পারেনি,
এই পর্যন্তই। আমি এর পরবর্তীকালেও কি হয় না হয়। আর এখন বর্তমানে ওরা বাড়ি বিক্রি করার অবশ্য চেষ্টা করছে, কারণ এখানে তো ওই মহিলাকে এনে ঢোকাতে পারছে না। তো হ্যাঁ, ওই পাড়াতে তো আমাকে যেতেই হবে, কারণ যাকে যদি এই বাড়িটা বিক্রি করে, সেই বাড়িটা যে কিনবে তারও যেরকম কপালে দুঃখ আছে, বাড়ি বিক্রি করে গিয়ে অন্য জায়গায় গিয়ে যেই মহিলাকে বিয়ে করবে, যাকে বিয়ে করে সিঁদুর পরিয়ে যাকে বিছানায় তুলবে, তার ফ্যামিলিটাকে পুরো ধ্বংস করে দেবে। এমনই কালসাপের হাত থেকে আমি এই যে সিঁদুরটা পরেছি, কালসাপের হাত থেকে, যে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আমার ফ্যামিলিটাকেও পুরো নষ্ট করে দিয়েছে। আবারও ও পালিয়ে গিয়ে যেই মেয়ের কপালে সিঁদুর তুলে দেবে, সিঁদুর তুলে যাকে বিছানায় তুলবে, তার পুরো জীবনটাকে শেষ করে দেবে, তার পুরো ফ্যামিলিটাকে শেষ করে দেবে। তার বাবারও হার্টের অপারেশন করতে হবে শেষ পর্যন্ত। কাজেই তোমরা যদি পারো এই ধরনের ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। এই ধরনের মানে শয়তানরা যেন পালিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ওইভাবে বিয়ে করে না সংসার পেতে বসতে পারে, কারণ এরা সংসার পেতে বসবে। আর মা বাবা তো পুরো ফুল সাপোর্টে রয়েছে। মা বাবা সবসময় সব কিছু বিয়ে আমাকে যে দেখতে এসছে, তখনও ওর অন্য মহিলার সঙ্গে লিঙ্ক আছে, সব জেনে শুনে মা বাবা এসছে আমাকে বিয়ে করার জন্য। তো এরকম মা বাবা কেউ আছে, মানে যত অশিক্ষিতই হোক না কেন, আমি মানলাম না অশিক্ষিত, কিন্তু অশিক্ষিত হলেও মানুষের তো একটা মানে জন্মগত একটা মানুষের মনুষ্যত্ব থাকবে, একটা নীতি থাকবে, যে একটা আমার ছেলের এই যা চরিত্র, আমি এর মধ্যে কেন অন্য মেয়েকে এর মধ্যে কেন ঢুকাবো, অন্য মেয়ের জীবনটাকে কেন আমি নষ্ট করবো, সেই বুদ্ধিটুকু তো থাকবে মানুষের, সেটাও এদের নেই। ওরা এক একটা জায়গায় ঘুরবে, এক একটা জায়গায় বিয়ে করবে, সংসার করবে, আবার বাড়ি বিক্রি করে পালাবে। এইভাবে কটা জায়গায় পালাবে কি জানি, ভগবানই জানে। সাবধান হয়ে যাও, আর এরকম ভিডিও আর শেয়ার করে দাও যতটা সম্ভব, যাতে আরও কোনো ফ্যামিলি না এইভাবে আমার ফ্যামিলির মতন না নষ্ট হতে পারে। এটা হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট।